করোনা চিকিৎসায় আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি। সুস্থ মানুষের প্লাজমা ব্যবহারে প্রাণ বাঁচতে পারে রোগীর, আমলও নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যতক্ষণ নাকি তো কোনো কার্যকর ওষুধ অথবা ভ্যাকসিন আবিষ্কার না হবে, এই মাঝখানের সময়টুকু এগুলো ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞদের নিয়ে উনি মিটিং করেছেন, এটা নিয়ে কিছু আলাপ আলোচনা আছে, পরবর্তী পদক্ষেপ সব ওইখানে জানবে। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 110, শনাক্ত ছাড়ালো 3000। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে আমি আহমেদ সালেহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 10 দিনে ঢাকায় করোনা আক্রান্ত বেড়েছে 5 গুণ। লকডাউন দীর্ঘায়িত হলে অর্ধেকের নিচে নামবে জিডিপির প্রবৃদ্ধির হার, শঙ্কা অর্থনীতিবিদদের। রাজধানীর দুটি এলাকায় বাসা বাড়ি থেকে 1200 অবৈধ করোনা টেস্ট কিট জব্দ। গ্রেফতার 5 জনকে কারাদণ্ড, চলত করোনা পরীক্ষা, জানালো র্যাব। নওগাঁয় করোনা পরিস্থিতিতে কর্মহীনদের দিয়ে ধান কাটার সিদ্ধান্ত প্রশাসনের। 65 শ্রমিককে বিশেষ ব্যবস্থায় ঢাকা থেকে হবিগঞ্জে পাঠালো পুলিশ। করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে বেশ কিছু এলাকায় বাড়ি ভাড়া মওকুফ। রাজধানীতে ভাড়াটিয়াকে বের করে দেয়া বাড়ির মালিক গ্রেফতার। এবং যুক্তরাষ্ট্রে করোনায় আরও 5 বাংলাদেশি সহ একদিনেই 2800 জনের প্রাণহানি। ব্রিটেনে বৃহস্পতিবার থেকে মানবদেহে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ। করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপির কথা ভাবছে বাংলাদেশ। গবেষকরা বলছেন, ইবোলা কিংবা নিপা ভাইরাস প্রতিরোধে কাজে এসেছে এই পদ্ধতি। তাই এমন সংকটে আশঙ্কাজনক রোগীদের প্রাণ বাঁচাতে পারে সুস্থ রোগীর প্লাজমা। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নিয়ম মেনে নির্দিষ্ট ওষুধ পেতে সময় লাগবে 1 যুগেরও বেশি। এই মুহূর্তে বিশ্বজুড়ে কোভিড-19 প্রতিরোধে 70টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এর মধ্যে 2টি ক্লিনিক্যাল স্টেজে আর 1টি গবেষণা স্টেজ 2-তে। প্রচলিত ওষুধ কতটুকু কাজ করবে তা জানতেও সময় লাগবে কয়েক মাস। তাই এই মহা বিপদে প্রাণ বাঁচাতে পারে প্লাজমা থেরাপি। যে মানুষটি আক্রান্ত হচ্ছেন এবং ভালো হয়ে উঠছেন, সুস্থ হয়ে উঠছেন, ওনার রোগের লক্ষণ দূর হওয়ার পর ওনার শরীরে তো পর্যাপ্ত অ্যান্টিবডি আছে বিধায় উনি আসলে রোগ থেকে বের হয়ে আসতে পারলেন। বলা হচ্ছে হ্যাঁ, এই অ্যান্টিবডিগুলোকে যদি কনভালেসেন্ট প্লাজমা, মানে যিনি ভালো হয়ে উঠলেন তার প্লাজমাটা, যতক্ষণ নাকি তো কোনো কার্যকর ওষুধ অথবা ভ্যাকসিন আবিষ্কার না হবে, এই মাঝখানের সময়টুকু এগুলো ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশে প্রাথমিকভাবে এই পদ্ধতি প্রয়োগের কথা ভাবছেন গবেষকরা। সেক্ষেত্রে গুরুতর রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতিতে চিকিৎসা হতে পারে। এটা সবার ক্ষেত্রে তো মোটেই না, এটা তো ব্যবহার করাই হবে মডারেট টু সিভিয়ার অথবা শুধু সিভিয়ার। মানে সবচেয়ে ভালো হয় যদি শুধু সিভিয়ার রোগীর ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে আপনি একদমই নিরাপদ, কারণ তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। এরই মধ্যে বিষয়টি আমলে নিয়ে কাজ শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কাজ করতেছে না, আমি তো বলছি যে ডাইরেক্টর হাসপাতাল কাজ করছে। হ্যাঁ, বিশেষজ্ঞদের নিয়ে উনি মিটিং করেছেন, এটা নিয়ে কিছু আলাপ আলোচনা আছে, পরবর্তী পদক্ষেপ সব ওইখানে জানবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশে আক্রান্তের 5 থেকে 7 ভাগ রোগী মারাত্মক পর্যায়ে পৌঁছে থাকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। মৃতদের সবার বয়স 40-এর বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 110 জনে। এছাড়া একদিনে আরও 434 জন রোগী শনাক্ত হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় শ্বাসকষ্ট বেশি না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই বলেও জানানো হয়। মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে আগের দিনই। সংখ্যার সাথে সমান্তরালে বাড়ছে শঙ্কা। এর শেষ কোথায় তা জানা নেই কারো। নমুনা পরীক্ষার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার। শেষ 24 ঘন্টায় রেকর্ড 2974টি সহ মোট পরীক্ষা হয়েছে 29,578টি। তাতে শনাক্ত হয়েছেন 434 জন, মোট শনাক্ত হয়েছেন 3,382। মৃত্যুর তালিকায় যোগ হয়েছেন আরও 9 জন। দেশে মোট মৃতের সংখ্যা এখন 110। সুস্থতার গতি বেশ ধীর।
নতুন 2 জন সহ দেশে এই পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 87 জন। গতকাল আমরা পরীক্ষা করেছি 2974টি, যা পূর্বের দিনের চেয়ে 7% বেশি। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে 77,004 জন এবং 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 2,192 জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পাচ্ছেন তারা সম্পূর্ণভাবে সুস্থ। উদ্বেগজনক তথ্য হলো, বিশ্বে যেখানে 60 বছরের নিচে আক্রান্তদের মৃতের হার 20 ভাগ, সেখানে বাংলাদেশে এই হার প্রায় 50 ভাগ। শুধু মৃত নয়, আক্রান্তদের মধ্যেও তরুণদের সংখ্যা বেশি। নতুন মারা যাওয়া 9 জনের মধ্যে 6 জনের বয়সী 60-এর নিচে। ঘরে চিকিৎসা নেওয়ার উপর জোর দেওয়া হলেও শ্বাসকষ্ট বেশি হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে কিছু ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করতে পারেন। তবে শ্বাসকষ্ট বেশি হলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের হটলাইনগুলো আপনাকে সাহায্য করবে। রাজধানী এবং এর আশপাশকে ঘিরে চলছে করোনার দাপট। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জে আক্রান্তের হার বাড়লেও এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত ঢাকাতেই। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মাত্র 10 দিনের ব্যবধানে রাজধানীতে করোনা সংক্রমিত এলাকা প্রায় দ্বিগুণ হয়েছে, আক্রান্ত বেড়েছে 5 গুণ। বেশি সংক্রমিত এলাকা ঘুরে দেখা গেছে সরকারি নির্দেশনার বিষয়ে এখনও উদাসীন সাধারণ মানুষ। এক এলাকা থেকে অন্য এলাকায় অবাধ যাতায়াতেই সংক্রমণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবারের সকালটা অন্য যে কোনো সকালের মতোই স্নিগ্ধ। যদিও গেল 10 দিনে 28 জন বেড়ে এ এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 38-এ। ভুলে গেছি জিনিসটা, মাস্ক খুলছি, পরে আর নিতে মনে ছিল না। নানা রকম অজুহাতে তারা বাসা থেকে বের হচ্ছে। আমরা চেষ্টা করছি মোহাম্মদপুরের বাইরের লোকজন যাতে মোহাম্মদপুরের ভেতরে ঢুকতে না পারে। গত 11 থেকে 20 এপ্রিল পর্যন্ত রাজধানীর যে 63টি এলাকা সংক্রমিত হয়েছে তার একটি হচ্ছে সূত্রাপুর। 10 দিনে এখানে কোভিড-19 সংক্রমিত রোগী পাওয়া গেছে 12 জন। কিন্তু এই এলাকা ঘুরলে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা আছে তা বোঝার কোনো উপায় নেই। সূত্রাপুরবাসীও করোনার ভয়াবহতা আর ঝুঁকির কথা জানেন, কিন্তু অনেকেরই কথা আর কাজের মিল পাওয়া গেল না। এই বাজার হাটটা নিয়ন্ত্রণ করা যেত, তাইলে আপনার দেশের পরিস্থিতি আরো ভালো হইতো। মাছের দোকানগুলো বাইরে নিয়ে এসেছি যেন মানুষজন ভিতরে যে ভিড় না করে এবং পরস্পর থেকে ডিস্টেন্স রেখে তারা যেন বাজারগুলো করতে পারে। সপ্তাহখানেকের মধ্যে 4 থেকে সংক্রমিতের সংখ্যা 31-এ দাঁড়ালেও বংশালবাসীর বিকার নেই। এমনি রোগী, তারপর আবার বেড়েছেন এইভাবে। আমি আসছিলাম যে রকেটের টাকা চালানো দেশের বাড়ি। আইইডিসিআর এর এলাকাভিত্তিক পরিসংখ্যানের বিশ্লেষণে দেখা যায় 11 এপ্রিল ঢাকা মহানগরীর সংক্রমিত এলাকার সংখ্যা ছিল 70টি। 10 দিনের মাথায় তা দাঁড়িয়েছে 133টিতে। মানুষের অবাধ যাতায়াতেই সংক্রমণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞ। আমরা আসলে সামাজিক সংক্রমণের একটি বিপজ্জনক পর্যায়ে আছি। এর মূল কারণ হচ্ছে যে আমরা আসলে নিশ্চিত করতে পারিনি মানুষের ঘরে থাকা। এই অবস্থায় আসলে সামাজিক সংক্রমণ যে কোন দিকে যাচ্ছে এটি আমরা কল্পনাও করতে পারছি না। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকায় প্রবেশে ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না অনেকেই। এই বিষয়ে আরও জানতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সালেহীন, সকালের এই সময়টায় চেকপোস্টগুলোতে পুলিশ সদস্যদের শিথিল উপস্থিতির কারণে কিন্তু অনেক সময় দেখি আমরা যে সকালের এই সময়টার সুযোগে অসংখ্য মানুষ চলাচল করেন এই চেকপোস্ট পেরিয়ে। আজ কিন্তু আমরা গাবতলীতে এসে দেখেছি একদমই ভিন্ন চিত্র, অর্থাৎ খুব সকাল থেকে এখানে পুলিশের অবস্থান, অর্থাৎ যাওয়া আসা রোধে পুলিশি যে তৎপরতা সেটি কিন্তু খুব সকাল থেকেই এখানে রয়েছে। অর্থাৎ আমরা রয়েছি ঢাকায় ঢোকার মুখে গাবতলী অংশে যে চেকপোস্ট, এখানে যে গাড়িগুলো আসছে, কাভার্ড ভ্যান, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, যে গাড়ি আসুক না কেন বা কাঁচামাল বহনকারী যে গাড়ি হোক না কেন, জরুরি সেবাদান কাজে নিয়োজিত গাড়ি হলেও সেটিকে কিন্তু থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপর এখান থেকে তারা যদি সদুত্তর দিতে পারেন তবে যেতে দেওয়া হচ্ছে, অন্যথায় তাদেরকে কিন্তু এখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, এরপরেও কিন্তু আসলে মানুষের যাওয়া আসার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু অব্যাহত আছে, যে কারণেই অনেকে সদুত্তর দিতে না পারার কারণে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। আর ঠিক পাশেই, অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার যে
সড়কটি রয়েছে সেই সড়কেই আমরা দেখছি যে পুলিশের চেকপোস্ট পেরিয়ে সামনে অসংখ্য রিক্সা কিন্তু সারিবদ্ধভাবে রাখা, এবং কিছুক্ষণ আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে অনেকে গাবতলী যে গরুর হাটের মাটির রাস্তাটি রয়েছে সেই মাটির রাস্তা দিয়ে তারা বেরিয়ে ব্রিজের গোড়া দিয়ে উঠে তারপরে সে রিক্সা করে তারা সাভার বা নবীনগর বা ঢাকা থেকে বের হওয়ার একটা কৌশল তারা নিচ্ছেন। যেমন সালিন, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে রিক্সাগুলো কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং এই রিক্সাগুলোতে করেই কিন্তু মানুষজন পুলিশের চেকপোস্টের ফাঁকগুলো যারা খুব কৌশল করে পার হতে পারছেন তারা কিন্তু এই রিক্সা করে তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, পরে হয়তো তারা অন্য কোনো যানবাহন ধরে আরও কিছু দূর যাওয়ার চেষ্টা করবেন। তো মানুষের যে যাওয়া আসার চেষ্টা, এই যাওয়া আসার চেষ্টা কিন্তু এখনো অব্যাহত আছে, যেটি আসলে সংখ্যাজনক। আপনি জানেন যে দিন যত বাড়ছে তত কিন্তু বাড়ছে আক্রান্তের সংখ্যা, আর এখনই যদি একদম ব্যক্তি পর্যায় থেকে আমরা সচেতন হতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই বিপর্যয়কে এড়ানো সম্ভব হবে না। সালেহিন, করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না অনেকে। আর এই খবর জানাতে আমাদের সঙ্গে গাবতলী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। লকডাউন মেনে চললেই কমবে সময়সীমা, আর না মানলে বাড়বে মেয়াদ, ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ, এমনটাই মত বিশেষজ্ঞদের। অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘ লকডাউনের প্রভাবে জিডিপির প্রবৃদ্ধির হার অর্ধেকেরও নিচে নেমে আসতে পারে। তাই লকডাউন কার্যকর করতে হলে রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার তাগিদ তাদের। ওমর ফারুকের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ, যেন জমজমাট হাট। রাজধানীর বেশিরভাগ এলাকা বা সড়কের চিত্র এখনও এমন, ফলে এলাকার পর এলাকায় ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন 6 থেকে 7টি করে নতুন এলাকা সংক্রমিত হয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন এমন চললে লকডাউনের মেয়াদ বাড়াতে বাধ্য হবে সরকার, দিতে হবে বড় খেসারত। আমাদের সম্ভবত মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই পরিস্থিতির মধ্যে আপাতত থাকতে হচ্ছে। লকডাউন আমরা যত ভালোভাবে করব তত তাড়াতাড়ি এই মহামারী থেকে আমরা বেরিয়ে আসার পথটা খুঁজে পাব, এবং কম ক্ষতি নিয়ে। লকডাউন যদি আমরা হালকাভাবে নেই, ছাড়া করি, তবে সেক্ষেত্রে আমাদের বড় ধরনের মূল্য গুনতে হবে। অর্থনীতিবিদরা বলছেন লকডাউন দীর্ঘ হলে অর্থনীতিতে ভাটা তো পড়বেই, প্রভাব পড়বে রপ্তানি ও বিনিয়োগের উপরও। ধারণা করা হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধির হার যেখানে এবছর 8.5%-এর মতো আমরা আশা করেছিলাম, সেখানে বিশ্বব্যাংক বলছে যে এটা 3%-এ নেমে যেতে পারে। এই যে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা, এটা কিন্তু আরো বাড়তে থাকবে যদি ঠিক মতো ঘরে অবস্থান না করি। আজকের যে ক্ষতি সেটা যেমন হচ্ছে, আমার উৎপাদন হচ্ছে না, আমার রপ্তানি আয় হচ্ছে না, আমার বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ছে, আরেকটা ক্ষতি হচ্ছে আমার বিনিয়োগ হবে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা বলছেন লকডাউনে তিল পরিমাণ ছাড় দেওয়া চলবে না। সরকারের এটা মোকাবেলা করার জন্য অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে হবে। এই লকডাউনটা নির্দিষ্ট সময়ের জন্য হবে এবং সেইটাকে স্ট্রিক্টলি আমাকে মেনটেন করতে হবে। এই লকডাউনটা এখানে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। লকডাউন কিংবা সামাজিক দূরত্ব না মানলে কি যে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে কেন যেন এই মানুষগুলোকে তা কিছুতেই বোঝানো যাচ্ছে না। এর ফলে দ্রুত করোনা সংক্রমণের পাশাপাশি দেশ যে ভয়াবহ আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে তা এদেরকে কে বোঝাবে? মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর এই সময়ে চট্টগ্রামে 1 মাসের ঘর ভাড়া মওকুফ করে দিয়ে মানবিকতার ব্যতিক্রমী উদাহরণ গড়েছেন চট্টগ্রামের কয়েকজন বাড়ির মালিক। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে ভাড়া মওকুফ করা হয়েছে বলে জানান তারা। এই ধরনের কঠিন পরিস্থিতিতে বাড়ির মালিকদের উদার মানসিকতায় খুশি ভাড়াটিয়ারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর পতেঙ্গা এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকেন পোশাক শ্রমিক বাদল দাস। গত 1 মাস ধরে তার কারখানা বন্ধ থাকায় স্ত্রী সন্তানদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। শুধু বাদল দাস নন, বেশিরভাগ নির্ময়ের পরিবারের একই ধরনের চিত্র। 1 মাস ধরে ঘর থেকে বের হতে না পারা ও কাজকর্ম বন্ধ থাকায় অভাব অনটনে অনেকটাই বেহাল অবস্থা সবার। আর এমন পরিস্থিতিতে মানবিক কারণে 1 মাসের বাড়ি ভাড়া না নেওয়ার ঘোষণায় দারুণ খুশি মহাজন কলোনির শতাধিক পরিবার। এপ্রিল মাসের ভাড়া মকুব করে দিছে জমিদারে, এটার জন্য জমিদারের অসংখ্য ধন্যবাদ। ভাড়া যে একটু করতেছে এটার জন্য খুব সুবিধা হচ্ছে আর কি, কারণ এখন তো চলাটা খুব কষ্ট হয়। শুধু নির্ময়ের মানুষের জন্যই নয়, মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করেও 1 মাসের বাড়ি ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়ে উদারতা দেখিয়েছেন কয়েকজন বাড়ির মালিক। এমন দুঃসময়ে এই ধরনের সাহায্য পেয়ে খুশি মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও। বাড়ির মালিক যে
পদক্ষেপটা নিছে আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ, সকল মালিকদেরই এটা নেওয়া উচিত। ঘর ভাড়া আমাদেরকে ফুল ফ্রি করে দিছে, এটাই আমরা খুশি। বিপদের এই সময়ে মানবিক কারণে ভাড়াটিয়াদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানালেন বাড়ির মালিকরা। গরিবদেরকে সবাই দিচ্ছে, কিন্তু মধ্যবিত্তদেরকে কেউ দিচ্ছে না। সেজন্য আমি মধ্যবিত্তদের কথা চিন্তা করে আমি আমার 100 ফ্যামিলি সবাইকে ঘর ভাড়া মকুব করে দিয়েছি। যদি 1 মাসে ভাড়া মাফ করে দেয় তাইলে হয়তো তারা উপকার আসবে বা তারা খাইতে পারবে, চলতে পারবে, কারণ তারা মধ্যবিত্ত পরিবার। শুধু বাসা ভাড়া নয়, দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় দোকান ভাড়াও মকুব করেছেন অনেকে। এদের মতো নগরীর অন্যান্য বাড়ির মালিকেরা যারা আছেন তারাও তাদের সামর্থ্য অনুযায়ী যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলেও নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে মনে করেন সকলে। চট্টগ্রামের পতেঙ্গ এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এদিকে গ্রেফতার হয়েছে ভাড়া বকেয়া থাকায় বাড়ি থেকে ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই বাড়ি মালিককে। মঙ্গলবার রাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেফতার করে র্যাব 2-এর একটি দল। এতে স্বস্তির প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এখন ওর বিচার হইলে আমার আর কিচ্ছু লাগবে না। মামলা করেছিলেন গেল সোমবার। একদিনের মাথায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার অভিযুক্ত বাড়ির মালিক। এত দ্রুত সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর এমন ভূমিকায় আপ্লুত ভাড়াটিয়া সেলিম। বৃষ্টির রাতে, এত রাতে আমার 2 মাসের শিশু বাচ্চারে, অসুস্থ বাচ্চারে সে বের করে দিছে। তারপরে আমার মেজো মেয়েরে উনি মারছে, আমাকে মাইরা ফেলার হুমকি দিয়েছে। আমরা আতঙ্কে ছিলাম, কিন্তু এখন অ্যারেস্ট হয়েছে। আমরা বুক থেকে একটা ভার, বিশাল একটা ভার নেমে গেছে। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন অন্য ভাড়াটিয়ারাও। তারাও চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি। ছেলে যাবে একবার ভাড়া আনতে, আর ছেলে যাবে একবার ভাড়া আনতে, সে যাবে ভাড়া আনতে। ভাড়া দেওয়ার পরে আমাদের থেকে মনে থাকে, হ্যাঁ মনে থাকে না। আমরা চাই উপযুক্ত বিচার, কারণ ও আমাদের কাছ থেকে অনেক চিজ করে টাকা পয়সা নিচ্ছে। র্যাব বলছে সুনির্দিষ্ট 5টি অভিযোগে মামলা দায়ের হয়েছে এই বাড়িওয়ালার বিরুদ্ধে। আইন অনুযায়ী তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এটা একটা সংকট মুহূর্ত, এই সময়ে যদি ওনারা একটু মানবিক আচরণটা করেন তাহলে ওনার মাধ্যমে, ভাড়াটিয়াদের মাধ্যমে এবং আমাদের সকল লোকের মাধ্যমে আলটিমেটলি আমাদের দেশের জন্যই কিন্তু কাজটা করা হবে। যত বাড়িওয়ালা আছেন তারা যেন তাদের ভাড়াটির সাথে একটু সদয়পূর্ণ আচরণ করেন এবং পরিবেশ এবং পরিস্থিতি বুঝে যেন তাদের সাথে আচরণ করেন। গত রোববার মাত্র 1 মাসের ভাড়া বকেয়ার কারণে গভীর রাতে বাসা থেকে বের করে দেন বাড়ির মালিক। এরপর পুলিশ আসলেও ভাড়াটিয়াদের বাড়িতে না তুলে উল্টো হুমকি দেন বাড়িওয়ালা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে কর্মহীনদের দিয়ে ধান কাটার সিদ্ধান্ত নিয়েছে নওগাঁ জেলা প্রশাসন। এতে কর্মহীনদের বাড়তি সুযোগ দেওয়ার পাশাপাশি ধান কাটা শ্রমিক সংকট দূর হবে। এমন উদ্যোগে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন নিম্ন আয়ের মানুষ। আর কৃষি বিভাগ বলছে কৃষকদের জন্য হারভেস্টার মেশিনের মাধ্যমে দ্রুত ধান কাটা ও মাড়াইয়ের ব্যবস্থা করা হচ্ছে। বিস্তারিত এমআর রকির রিপোর্টে। নওগাঁর বিস্তীর্ণ মাঠের আধা পাকা হেলে পড়া সোনালী ধান পুরোদমে কাটা শুরু হবে আর কদিন পর। এসব ধান কেটে তোলার জন্য প্রতি বছর বিভিন্ন জেলা থেকে প্রায় 20,000 শ্রমিক আসেন এখানে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার জেলা প্রশাসন স্থানীয় শ্রমিক ও কর্মহীনদের দিয়ে ধান কাটার সিদ্ধান্ত নিয়েছে। এটাকে ইতিবাচক হিসাবেই দেখছেন কৃষক ও কর্মহীন শ্রমিকেরা। বাইরের লোক আসলে বাইরের লোকেরা ধান নিয়ে যাবে এবং ভাইরাস ছড়াতে পারে। আমাকে সোলপল আছে, সোলপল 7 কাল আমরা ধান কাটবো। আমরা বেকার আছি, আমাদের নিজের মাঠের ধান আমরা নিজেরাই কাটবো, তাতে আমরা বেশি লাভবান হব। এদিকে জেলার কর্মহীনদের তালিকা করে বাড়তি সুযোগ দেওয়ায় অন্য জেলার শ্রমিকের প্রয়োজন পড়বে না বলে মনে করছেন জেলা প্রশাসক ও স্থানীয় এমপি। যারা এই নিম্ন আয়ের কর্মহীন মানুষগুলো, তারা যাতে আমাদের যে লোকাল রিসোর্স আছে তাদেরকে কাজে লাগিয়ে আমরা ইয়েগুলো ঘরে তুলতে পারি। ধান স্থানীয় যে আমাদের লেবার ফোর্স আছে, অনেক রিসোর্স কিন্তু বেকার, আমরা তাদেরকেই স্থানীয়ভাবে কাজে লাগিয়ে এই ধান কাটার কাজটি সম্পাদন করব। কৃষি বিভাগ বলছে জেলার 11টি উপজেলায় দ্রুত সময়ে ধান কাটা ও মাড়াইয়ের জন্য কৃষি প্রণোদনায় কৃষকদের দেওয়া হচ্ছে হারভেস্টার মেশিন। বড় মৌসুমে প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে আমার এই নওগাঁ জেলায় প্রায় 33টি কম্বাইন হারভেস্টার দেওয়া হবে এবং যেটা দেওয়া হবে সেটা হচ্ছে অর্ধেক সাবসিডি মূল্যে। জেলায় রোপণ করা 1,90,000 হেক্টর জমি থেকে 11.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এদিকে বোরো ধান কাটতে পুলিশের উদ্যোগে বিভিন্ন স্থানে শ্রমিক পাঠানো শুরু হয়েছে। প্রথম দফায় মঙ্গলবার 65 জনকে পাঠানো হয়েছে হবিগঞ্জের লাখাইয়ে। এই উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনে জেলার পর জেলা
যাতায়াতের উপায় না থাকায় ধান কাটার শ্রমিক পাচ্ছেন না বড় চাষিরা। সেই সংকট মেটাতেই রাজধানী থেকে শ্রমিক পাঠানোর এই উদ্যোগ। নিজ অঞ্চলে গিয়ে ধান কাটার সুযোগে স্বস্তি জানালেন শ্রমিকরা। 8 দিনের জন্য বন্ধ দিয়েছে সরকার, এরপর যাইতে পারি নাই। অসুবিধা, অনেক সুযোগ পাইছি পড়াশোনার মাধ্যমে। আল্লাহ মিলেছে, এটার ধন্যবাদ। সহজে আমরা হয়তো ধানটা উঠাইতে পারবো, গ্রামে গিয়ে কৃষি কাজটা করতে পারবো, এই আমরা আনন্দ। এখন একটা সুযোগ পাইছি যাওয়ার, আমরা ধান পান কাটবো বাড়িতে। এখন আমরা প্রশাসনের মাধ্যমে এই সুযোগটা পাইছি। ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ধান ওঠানোর বিকল্প নেই। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় শ্রমিক পাঠানোর এই উদ্যোগ যদি দেশের সব জায়গায় শুরু করা যায়, তাহলেই ক্ষুধার চোখ রাঙানো থেকে বাঁচবে জাতি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই পাঠানো হয়েছে শ্রমিকদের। পুলিশ বলছে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শ্রমিকরা ধান কাটবেন। মোট 4টা গাড়িতে 65 জন শ্রমিক আমরা সিলেটের হাওড় অঞ্চলে ধান কাটার জন্য আপাতত হবিগঞ্জে পাঠাচ্ছি, লাখাই থানায়। ওখানে রিপোর্ট করবে, উনি ওনার ডিমান্ড অনুযায়ী সেখান থেকে এই হাওড়ে ধান কাটার জন্য এদেরকে আমরা ডিপুট করা হবে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবারও রাজধানী থেকে শ্রমিক পাঠানোর কথা রয়েছে। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দুটি স্থান থেকে অবৈধভাবে মজুদ রাখা প্রায় 1200 কোভিড-19 শনাক্তকরণ কিট সহ অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, নকল মাস্ক উদ্ধার করেছে র্যাব। এ সময় 5 জনকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর শহীদবাগের একটি বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে করোনা ভাইরাস পরীক্ষার 300 কিট জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশচন্দ্র বসুর নেতৃত্বে এই অভিযান চালানোর সময় এর সঙ্গে জড়িত চক্রের 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেককে প্রায় 2 বছর করে কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। পরে রাজধানীর নিকুঞ্জ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও 900 করোনা শনাক্তকরণ কিট, অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, নকল মাস্ক উদ্ধার করা হয়। সেখানে 2 জনকে গ্রেপ্তার করে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। টেস্ট কিটগুলো এগুলো খুব সেনসিটিভ, অর্থাৎ এটা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ব্যতীত এটা কিন্তু কোনোভাবে আমদানি করার, ক্রয় বিক্রয় করার কোনো সুযোগ নাই। প্রত্যেকেরই 1 বছর 9 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 3 লক্ষ টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত অবৈধ ও অনুমোদনহীন সামগ্রী স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক। এই হ্যান্ডস্টাফ যদি স্টেরিলাইজ না হয় তাহলে এই হ্যান্ডস্টাফগুলো আমাদের সংক্রমণ হওয়ার চান্স থাকে। এই করোনা কিটের জন্য আমাদের বিশেষ একটা ল্যাব দরকার হয়। এই যে ল্যাবে এটা টেস্ট করা হয়, এটা যদি অনলাইনে বিক্রি করা হয় তাহলে এটা বাসায় গেলে কি টেস্ট করবে? আমার রক্ত দিয়ে আমি টেস্ট করব? এটা কি আমি বিশেষজ্ঞ হয়ে গেছি? আমি বলতে পারি না। সুতরাং এরকমভাবে এই হ্যাজার্ডনেসটা সৃষ্টি হবে। করোনা সংকটের সময় এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে সাধারণ রোগের চিকিৎসা পাওয়া নিয়ে যখন দুশ্চিন্তা, তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে মাগুরার তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে হোম কোয়ারেন্টাইন বা লকডাউনে থাকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা দিচ্ছেন। মাগুরার প্রতিনিধি বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার নাকেল ও কাদিরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। হোম কোয়ারেন্টাইন ও লকডাউনের কারণে মানুষ যখন সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না, ঠিক তখনই স্বাস্থ্যকর্মীদের এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। চিকিৎসার পাশাপাশি তারা স্বাস্থ্য সুরক্ষা এবং মহামারী রোধে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন। চিকিৎসক ও তাদের নিরাপত্তা নিশ্চিতে যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হলে আরো কার্যকর সেবা দিতে পারবেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মী বাড়িতে এসে সবকিছু পরামর্শ দিচ্ছে। ওনারা যেভাবে কাজ করতেছে তাতে আমরা আমাদের স্থানীয়ভাবে খুব উপকৃত। জীবাণুনাশক ওষুধটা তৈরি করার কথা বলতেছি এবং তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। পিপিআই নাই, তাদের হ্যান্ডস গ্লাভ নাই, মাস্ক ব্যবহার করে তারা প্রতি বাড়িতে গিয়ে সেবা দিচ্ছে। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সারা দেশে যদি এভাবে স্বাস্থ্যকর্মীরা সচেতন থাকে, সেক্ষেত্রে আমরা করোনা থেকে সহজেই মুক্তি পাবো।
তৃণমূল পর্যায়ে আরও বেশি চিকিৎসা সেবা ছড়িয়ে দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা। তারা যারা মাঠে কাজ করতে পারে তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা স্বাস্থ্য বিভাগ সচেষ্ট। স্বাস্থ্য বিভাগ জানায় জেলায় 9টি উপস্বাস্থ্য কেন্দ্রে 50 জন স্বাস্থ্যকর্মী, 97টি কমিউনিটি ক্লিনিকে 97 জন স্বাস্থ্যকর্মী এবং 27টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে 201 জন স্বাস্থ্যকর্মী মাঠ পর্যায়ে কাজ করছেন। সময় সংবাদ, মাগুরা। ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করে জানা যায় অসংখ্য মানুষ জড়ো করার ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের ফোনালাপ ফাঁসের ভিডিওতে সময় টিভির লোগো ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এই ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেছে সময় টিভি কর্তৃপক্ষ। জিডির সঙ্গে ভুয়া ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট ও সংযুক্ত করা হয়। বিভিন্ন সময়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সময় সংবাদের নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্য প্রচার করে আসছে একটি মহল। নানা বিষয়ে বিতর্ক সৃষ্টি করে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। একইভাবে গত 18 এপ্রিলে ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করে জানা যায় অসংখ্য মানুষ জড়ো করার ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের ফোনালাপ ফাঁসের ভিডিওতে সময় টিভির লোগো ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করে সময় টিভি কর্তৃপক্ষ। এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মাহফুজুল হকের ফোনালাপ ইউটিউবে সময় টিভির লোগো ব্যবহার করে সময় টিভি নামে একটি ভুয়া চ্যানেল খুলে প্রচার করা হচ্ছে। সেই ভিডিওর সূত্র ধরে বার্তা বিভাগের সঙ্গে সম্পৃক্ত না থাকার পরও ফোনে সময় টিভির রিসিপশনিস্টকে নানাভাবে হয়রানি করে বিভিন্ন কথা বের করার চেষ্টা করা হয়। পরবর্তীতে ওই ব্যক্তি কথোপকথন এডিটিংয়ের মাধ্যমে কাটছাঁট করে সময় টিভিকে হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ভেঙে লাখো মানুষ জমায়েতের ঘটনা ধামাচাপা দিতে সময় টিভির মতো একটি জনপ্রিয় গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে একটি মহল। মঙ্গলবার করা সাধারণ ডায়েরিতে ভুয়া ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট সংযুক্ত করা হয়। উল্লেখ্য, গত 31শে মার্চ সময় সংবাদের নাম ও লোগো ব্যবহার করে সময় নিউজ টিভি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে ভুয়া সংবাদ পরিবেশন করছে এরকম 19টি এবং 13 এপ্রিল 117টি ভুয়া পেজের নাম উল্লেখ করে কলাবাগান থানায় জিডি করে সময় টিভি। মঙ্গলবারের জিডি নিয়ে গত 1.5 মাসের মধ্যে সময় টিভি কর্তৃপক্ষ চতুর্থবারের মতো জিডি করল। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 25 জন। 4টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সনের সমর্থক শাহজাহান ও আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কাজী জাফর উল্লাহর সমর্থক আসলাম মোল্লার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সকালে ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসলাম মোল্লা গ্রুপের শহীদ শেখ নামে একজন নিহত হন। এই ঘটনায় উভয় পক্ষের আহত অন্তত 25 জনকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক উমাইর নূর রায়হান মোটরসাইকেলে করে পাকশি পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। পথে আরেকটি মোটরসাইকেলে থাকা মুখোশধারী 2 আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে গিয়ে রায়হানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। তবে হামলার কারণ এখনো জানা যায়নি। রাজশাহী পাঠাইছে, শরীরে বিদ্ধ আছে, কোমরের নিচে অংশে মাংস ঢুকছে। মোটরসাইকেলে ছিল, আর এক মোটরসাইকেল নাকি হেলমেট করে 2 গুলি করে চালায়। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় চিকিৎসায় আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি। সুস্থ মানুষের প্লাজমা ব্যবহারে প্রাণ বাঁচতে পারে রোগীর, বলছেন গবেষকরা। আমল নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরও। 10 দিনে ঢাকায় করোনা আক্রান্ত বেড়েছে 5 গুণ। ঘরে থাকার নির্দেশনা না মানলে বাড়তে পারে লকডাউন। অর্ধেকের নিচে নামবে জিডিপির প্রবৃদ্ধির হার, শঙ্কা অর্থনীতিবিদদের। নওগাঁয় করোনা পরিস্থিতিতে কর্মহীনদের দিয়ে ধান কাটার সিদ্ধান্ত প্রশাসনের। 65 শ্রমিককে বিশেষ ব্যবস্থায় ঢাকা থেকে হবিগঞ্জে পাঠালো পুলিশ।
করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে বেশ কিছু এলাকায় বাড়ি ভাড়া মওকুফ। রাজধানীতে ভাড়াটিয়াকে বের করে দেয়া বাড়ির মালিক গ্রেফতার। এবং যুক্তরাষ্ট্রে করোনায় আরও 5 বাংলাদেশি সহ একদিনে 2800 জনের প্রাণহানি। চলতি সপ্তাহে ব্রিটেনে মানবদেহে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।